ধানের ভেজিটেটিভ ফেজ ছেড়ে আমরা আস্তে আস্তে চলেছি যে রিপ্রোডাক্টিভ স্টেজের দিকে। এই সময় ধানের কোন কোন জিনিসগুলোর প্রতি আপনাকে খেয়াল রাখতে হবে এবং কোন কোন জিনিসগুলো করলে আপনার ধানের যে ফলন সেটাকে আপনি আরও উচ্চতর পর্যায়ে নিয়ে যেতে পারবেন এবং কোন কোন জিনিসগুলো করলে ধানের ফলনকে আপনি আবার নিচের দিকে তুলিয়ে দিবেন। তো এই সময় এই 70 দিন বা 65 দিনের পর থেকে ধানের জমির কী কী পরিচর্যাগুলো আপনারা করবেন আর কোনগুলো করবেন না সেই জিনিসগুলো নিয়ে আজকে আমরা ডিটেলসে আলোচনা করব। তো তার আগে আপনারা যদি আমার এই চ্যানেলে প্রথম এসে থাকেন অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে অবশ্যই বন্ধুদের মধ্যে শেয়ার করবেন এবং লাইক করতে ভুলবেন না। চলুন আমরা এখন জানি কোন কোন জিনিসগুলো করব। ধান চাষের সবথেকে গুরুত্বপূর্ণ স্টেজ আপনার কি মনে হতে পারে, ভেজিটেটিভ না রিপ্রোডাক্টিভ স্টেজ? সবথেকে গুরুত্বপূর্ণ হচ্ছে এই রিপ্রোডাক্টিভ স্টেজে। এই সময় একটু ভুল আপনাকে করে দিতে পারে অনেক একটা ভুলের সম্মুখীন। তাই এই সময় কোন কোন ভুলগুলো আপনি একদমই করবেন না এবং কোন কোন ভুলগুলো না করলে আপনার ধানের ফলন আরও উচ্চতর পর্যায়ে যাবে সেগুলো আমরা আস্তে আস্তে একটা একটা করে আলোচনা করি। এখন হচ্ছে বুটিং স্টেজ, অর্থাৎ আমরা আর 10 থেকে 15 দিন পরেই আমরা শীষের যে প্রথম ঝলক জমিতে আমরা দেখতে পাবো। তাই এই সময় ধানের সবথেকে যেইটা জরুরি সেইটা হচ্ছে কি না জল ব্যবস্থাপনা। একটা গর্ভবতী মহিলার যেমন পেটে যখন বাচ্চা থাকে তখন ডাক্তারেরা বলে সবথেকে বেশি যেইটা সেটা হচ্ছে কি না জল পান করতে। কারণ কি, ওই মায়ের নিজস্ব জল এবং তার বাচ্চার জল দুজনকে জলকে একসঙ্গে তাকে চালনা করতে হচ্ছে। তাই এই সময় কোনো রকমভাবেই আপনার জমির জল নিয়ে কমতি করবেন না, সবসময় জমিতে আল ভর্তি জল দিয়ে রাখুন। কারণ গোটা যদি একটা গাছের ধান গাছের আমরা জীবনচক্র দেখি প্রথম থেকে শেষ পর্যন্ত সব থেকে জলের প্রয়োজন হয়ে থাকে এই প্যানিকেল ইনিশিয়েশনের পর থেকে ওই ফ্লাওয়ারিং এবং যে মিল্কিং স্টেজ পর্যন্ত। তাই এই সময় জল নিয়ে কোনো কমতি করবেন না, জমিতে জল ভর্তি করে রাখুন। তা না হলে কিন্তু ফলনে আপনার অবশ্যই পার্থক্য হয়ে যাবে, যেই জমিতে জল আছে আর যেই জমিতে জল নেই আপনি লক্ষ্য করবেন। তাই প্রথম হচ্ছে জমিতে জল দিয়ে রাখুন। দ্বিতীয় নম্বর হচ্ছে এই সময় ধানের জমিতে যেটা করবেন না সেইটা হচ্ছে অতিরিক্ত ইউরিয়া বা নাইট্রোজেন সারের ব্যবহার। এই সময় যদি ধানের জমিতে আপনি অতিরিক্ত নাইট্রোজেন ব্যবহার করেন, কারণ কি এই বুটিং স্টেজে ধান এমনি নিজে থেকেই হালি হতে শুরু করে, তার ওপরে যদি আপনি আবার ইউরিয়া সার বা নাইট্রোজেন সার ব্যবহার করেন তাহলে কি হবে না গাছ সে তার আবার ভেজিটেটিভ ফেজের দিকে একটু এগিয়ে যাবে। তখন কি হবে, গাছ লম্বা হয়ে যাবে, হালি ভাব চলে আসবে, ধানের জমি কি না একটু হাওয়া দিলেই সেই ধান গাছ পড়ে যাবে এবং কি হবে না ধানে আখড়ার পরিমাণ বেড়ে যাবে। তারপর হচ্ছে যে সমস্ত হরমোনাল যে পিজিআরগুলো থেকে থাকে, হরমোনাল পিজিআর বলতে যে গাছকে আপনি একসঙ্গে ফলানোর জন্য বা গাছ বসে আছে এই সময় তাকে একটু পিজিআর দিয়ে আপনি হরমোন দিয়ে কী করলেন বাড়ানোর চেষ্টা করলেন, তাহলে হিতে বিপরীত হবে। তাই হরমোনাল যে পিজিআরগুলো আছে সেইগুলো ব্যবহার থেকে একটু দূরেই থাকবেন। তারপরে হচ্ছে কড়া ডোজের বিষ, যে সমস্ত কারণ কি সবসময় একটা জিনিস মাথায় রাখবেন, যেমন একটা গর্ভবতী মহিলাকে আমরা ট্রিটমেন্ট করি সাবধানে, ঠিক গাছেরও সেম একই জিনিস চলছে। তাই এই সময় এমন কোনো কড়া জিনিসও দেবো না যে তার পেটের মধ্যে যে বাচ্চা অর্থাৎ ধানের শীষটা যাতে না ক্ষতিগ্রস্ত হয়। তাই কড়া বিষ থেকে একটু দূরে থাকবেন। হালকা রকমের, যদিও জমিতে এই সময় পোকা লাগে না, এই সময় যেটা মেনলি লাগে সেইটা হচ্ছে ছত্রাক বা ফাঙ্গাল অ্যাটাকগুলো লেগে থাকে। তাই চেষ্টা করবেন ঘন ঘন বিষ না দিয়ে একটা দামি একটা বিশ্বাসযোগ্য ফাঙ্গিসাইড এবং একটা হালকা ডোজের যেগুলো কিন্তু অনেক দিন পর্যন্ত, যেমন হচ্ছে কোরাজেন বা অ্যাম্প্লিগো, এই সমস্ত গ্রুপের ওষুধ দিলে এই সময় হালকা কিন্তু অনেক দিন পর্যন্ত কার্যকরী এই নতুন টেকনিক্যালের ওষুধগুলো ব্যবহার করতে হবে। কড়া সাইপারমেথিন গ্রুপের যদি এই সময় ওষুধ দেন না, অনেক সময় দেখবেন সেই শীষ বেড়ানোর সময় ডগগুলো অনেক সময় পুড়ে যায়। তাই কড়া ডোজের বিষ থেকে একটু বিরহ থাকবেন। 4 নম্বর হচ্ছে না একসঙ্গে অনেক বিষ, ছত্রাকনাশক, পিজিআর এসব হিজিবিজি করে মিশিয়ে স্প্রে করা।
যেমন আমরা গর্ভবতী মহিলাকে একসঙ্গে অনেক খাবার দিয়ে দিইনি, কিন্তু সময়ে সময়ে খাবার দিই, ঠিক সেই একইভাবে এই সময় যদি আপনি একসঙ্গে অনেক কিছু জিনিস আপনি দিয়ে দেন, তখন ভিতরের মধ্যে স্ট্রেস তৈরি হয়। তাই গাছেরও এই স্ট্রেস যাতে না হয়, সেই জন্য অনেক বিষ একসঙ্গে মিশে এই সময় স্প্রে করার দরকার নেই। এই সময় মেন যেটা আপনার জমিতে লক্ষ্য রাখতে হবে সেইটা হচ্ছে ছত্রাকের আক্রমণ। তো আমরা এতক্ষণ জানলাম কোন কোন জিনিসগুলো আপনি এই সময় মানে ধানের 70 থেকে 90 দিনের মধ্যে বা 80 দিনের মধ্যে করবেন না। এখন আমরা জানবো কোন কোন জিনিসগুলো আপনি করা উচিত বা আপনি করবেন। প্রথমত হচ্ছে জমিতে জল ধরে রাখবেন, সেটা আমি আগেই বললাম। 2 নম্বর হচ্ছে এই সময় সঠিক এবং একটা ভরসাযোগ্য বিশ্বাসযোগ্য একটা ভালো ফাঙ্গিসাইডের ব্যবহার, যাতে আপনার ধানকে কোনো ফাঙ্গাল অ্যাটাক যাতে না আসতে দেয় গর্ভাবস্থায়। 3 নম্বর হচ্ছে না পটাশ সারের ব্যবহার। এই সময় ধানের জমিতে সবথেকে যেইটা হচ্ছে যেই মুখ্য খাবারটার প্রয়োজন হয়ে থাকে সেইটা হচ্ছে পটাশিয়াম KCl। তাই পটাশ সারে সঠিক আপনি যোগান দেবেন এই সময়। 4 নম্বর হচ্ছে বোরন এবং জিঙ্কের ব্যবহার। এই সময় ধানের জমিতে সবথেকে যেই অনুখাদ্যটার বেশি প্রয়োজন হয়ে থাকে সেইটা হচ্ছে জিঙ্ক আর বোরন। জিঙ্ক কী করবে না ধানের যে সমস্ত ব্লাস্ট রোগ বা পাতায় দাগ আসা এইগুলোকে কন্ট্রোল করবে। আর ধানের মধ্যে সবথেকে যে অনুখাদ্যটার প্রয়োজন হয় সবথেকে বেশি সেইটা হচ্ছে জিঙ্ক। আর এই সময় আর 5 থেকে 10 দিন পরে সবথেকে এর পরের যে অনুখাদ্যটার প্রয়োজন হয়ে থাকে সেইটা হচ্ছে বোরন। বোরন কী করে না ধানের যে ফ্লাওয়ারিং স্টেজে আসে সেই স্টেজে পরাগ মিলন করতে এবং ধানের সুস্থ মানে ফুল থেকে ফল আসতে সবথেকে যেই অনুখাদ্যটা কাজ করে থাকে সেটা হচ্ছে বোরন। তাই এই সময় যদি আপনি পারেন বোরন, জিঙ্ক আর হচ্ছে একটা ভালো ফাঙ্গিসাইড আপনি স্প্রে করতে পারেন। তাহলে আমরা এতক্ষণ জানলাম যে কি কি করবেন আর কি কি করবেন না। এই সমস্ত জিনিসগুলো যদি একটু লক্ষ্য নজর আপনি রাখেন, আপনি আপনার ধানের ফলনকে কিন্তু যেই স্তরে হতো সেই স্তরের থেকে হলেও খানিকটা হলেও উপরে নিয়ে যেতে পারবেন, বা অন্যান্য জমির কৃষকদের থেকে আপনি একটু আগিয়ে থাকবেন। আর এই সময় জমিতে যে ঘন ঘন পরিদর্শন করতে হবে সেটাও না, আপনি সপ্তাহে 1 বা 2 দিন যাবেন, যে জমিতে দেখবেন যে কোনো ফাঙ্গাল অ্যাটাক লাগছে নাকি। তারপরে ফলার আগে কি স্প্রে করতে হবে কী করতে হবে সেই সমস্ত জিনিস আমি বলে দেবো আর পরের ভিডিওতে। আর আমার যদি ভিডিওগুলো ভালো লেগে থাকে অবশ্যই বন্ধুদের মধ্যে শেয়ার করবেন, আর যদি চ্যানেলে নতুন এসে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন। চলুন দেখা হবে পরের ভিডিওতে।